চলো আমরা আজকে এটা করব যে পাইথন প্রোগ্রামিং কোর্স 12 ডেজের মধ্যে আমরা কি কি শিখবো পাইথনে। তার ফার্স্ট আমাদের কোর্সের মেন পার্ট যেটা আমরা বলবো সেটা হচ্ছে আমরা একটু সিলেক্ট করে নিই। ওকে ওকে ডে ফার্স্ট যেটা রয়েছে সেই ডে ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি কি কি আমাদের মডিউলস মোটামুটি রয়েছে। এখানে আমাদের হোয়াট ইজ পাইথন এই ব্যাপারটা শিখব, ফিচার্স, অ্যাপ্লিকেশনস পাইথন, ইনস্টলিং পাইথন, রাইটিং ফার্স্ট পাইথন প্রোগ্রাম, ইনপুট অ্যান্ড আউটপুট ফিচার্স অ্যান্ড কমেন্টস, এই কিভাবে এই পাইথনগুলো লিখতে হয় এবং পাইথনের হিস্ট্রি এই সম্পর্কে আমরা আজকে জানব। তো চলো আমাদের স্লাইডে চলে আসি। আমরা আমাদের স্লাইডের ফার্স্ট জায়গা হচ্ছে আমরা পাইথন, এবং পাইথন যে আমরা বিষয়টা কি, পাইথন প্রোগ্রামিং একটা ল্যাঙ্গুয়েজ, এটা আমরা জানি। তো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কি ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো আমরা এখানে যখন ডেফিনেশন দিচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি যে পাইথন ইজ আ হাই লেভেল ইন্টারপ্রেটেড general purpose and easy to learn programming language developed by Guido van Rossum in 1991, রাইট? তাহলে পাইথনটা কি বলছে না, পাইথনটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজগুলো আমরা অর্থাৎ হিউম্যান বিইং যে ল্যাঙ্গুয়েজ জেনারেলি বলে থাকে, যদি আমরা স্ট্যান্ডার্ড একটা ল্যাঙ্গুয়েজকে ধরি সেটা হচ্ছে ইংলিশ, সারা ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করা হয়। তাহলে ইংলিশের কাছাকাছি বা আমাদের বলা ল্যাঙ্গুয়েজের কাছাকাছি ল্যাঙ্গুয়েজের মতো করে লেখা যায় যে ল্যাঙ্গুয়েজে অনেক বেশি ফাংশনস ইউজ হয়, খুব বেশি বাইনারি বা মেশিন ল্যাঙ্গুয়েজে লিখতে হয় না, সেই ল্যাঙ্গুয়েজগুলোকে আমরা জেনারেলি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলবো। সি ল্যাঙ্গুয়েজ, সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ বা আমরা জাভা ল্যাঙ্গুয়েজ, এরকম পাইথনও হচ্ছে একটা কি বলছে না হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সিকে অনেকে আবার মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজও বলে, কারণ এটার কিছু মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজেরও ফিচার্স রয়েছে, আবার কিছু হাই লেভেল ল্যাঙ্গুয়েজেরও ফিচার্স রয়েছে। তো এটাকে অনেকে মিডল লেভেল ল্যাঙ্গুয়েজও বলে, কিন্তু এটা সিকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজেই মেনলি ধরা হয়। পাইথন পিওরলি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, কারণ এখানে ইংলিশ টার্মের কাছাকাছি ইংলিশের মতো করেই লেখা হয়। এর জন্য ইন্টারপ্রেটার ব্যবহার করা হয় মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার জন্য। তার জন্য আমরা ডেফিনেশন এখানে লিখেছি যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে পাইথন ইজ আ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটেড মানে কি, ইন্টারপ্রিটেড মানে হচ্ছে আমরা যে যখন কোড লিখব সেই কোডটাকে আমরা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করব। এইবার কারণ মেশিন সেটা বুঝতে পারবে, তার মানে মেশিনকে বোঝার জন্য যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। আর আমরা যেটা লিখছি সেটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, কারণ এটা আমাদের যারা আমরা প্রোগ্রামার বা যারা আমরা হিউম্যান বিং তাদের ক্ষেত্রে লিখতে অনেক সুবিধা হয়, যে কোনো সফটওয়্যার তৈরি করতে অনেক সুবিধা হয়, আমরা রিলেট করতে পারি। তাই হাই লেভেল থেকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার জন্য এখানে এই ইন্টারপ্রেটার কি হয় না ব্যবহার করা হয়, তার জন্য একে বলছে ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ। জেনারেল পারপাস বলছে, জেনারেল পারপাস কেন বলছে, জেনারেল পারপাস এই কারণেই বলা হচ্ছে যে এই ল্যাঙ্গুয়েজটা বিভিন্ন কাজে আমরা লাগাতে পারি। কি কি কাজে সেটা আমরা আস্তে আস্তে দেখতে পাবো, আমাদের নিচের স্লাইডে রয়েছে, কিন্তু আমরা একটুখানি বলি যে আমরা কি কি কাজে ইউজ করতে পারবো জেনারেল পারপাস। কেন জেনারেল পারপাস, এই কারণেই যে এই ল্যাঙ্গুয়েজটা গেম তৈরি করতে পারবো, আমরা তৈরি করতে পারবো হচ্ছে কোনো একটা ধরে নাও ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবো, আমরা আবার তৈরি করতে পারবো এর জন্য বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবো, ঠিক আছে? তো এরকম ধরনের আমরা বিভিন্ন জিনিস, আমরা যদি সিকিউরিটি সিস্টেমে চাই তাহলে সিকিউরিটি ইউজ করতে পারবো, সিকিউরিটি সিস্টেমের জন্য বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবো। তো ডিফারেন্ট সফটওয়্যার তৈরি করার জন্য আমরা এই পাইথন ল্যাঙ্গুয়েজকে ইউজ করতে পারি। এছাড়া এআই, ডেটা অ্যানালিটিক্স এই ধরনের কাজেও পাইথনকে খুব বেশি ইউজ করা হয়। আর ইজি টু লার্ন, অবশ্যই আমরা যে প্রোগ্রামিং শিখবো সেই প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমরা
ইজি টু লার্ন। কেন ইজি টু লার্ন? কারণ এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা রয়েছে, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অন্যান্য সি প্লাস প্লাস জাভা আমরা লিখতে গেলে অনেক লাইন্স লিখতে হবে, কিন্তু আমরা যদি এই একটাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেখানে আমরা দুটো বা একটা লাইনে বহু মানে মানে খুব তাড়াতাড়ি প্রোগ্রামিংটা লিখে নিতে পারি, সেই জন্য আমাদের এটা খুব ইজি টু লার্ন। এছাড়াও অনেক ফাংশনস ইউজ হয় এখানে, অনেক ফাংশন। যদি আমরা কোনো এআই এর জন্য, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য আমরা কোনো প্রোগ্রাম করি, তার জন্য একটা আলাদা ফাংশন। আমরা যদি ইমেজ প্রসেসিংয়ের জন্য করি, তাহলে আলাদা ফাংশন। আবার আমরা যদি তোমার ধরো কোনো একটা রোবট তৈরি করার জন্য একটা কিছু প্রোগ্রাম তৈরি করছি, তার জন্য আলাদা রকমের তার মানে প্রোগ্রামিং করার জন্য আলাদা রকম ফাংশন। সুতরাং ফাংশন অ্যাভেলেবিলিটি অনেক বেশি, তার জন্য খুব ইজিভাবে আমরা এই কাজগুলো করতে পারি। তাই বলছি ইজি টু লার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপড বাই গুইডো ভন রজুম। গুইডো ভন রজুম কেমন দেখতে ছিলেন আমরা দেখতে পাচ্ছি, এরকম গুইডো ভন রজুম দেখতে ছিলেন, এবং ইনি নেদারল্যান্ডের একজন লোক। নেদারল্যান্ড আমরা জানি ইউরোপিয়ান যে কন্টিনেন্ট আছে, সেখানে ইউরোপ কন্টিনেন্টের নেদারল্যান্ড, এবং আমস্টারডাম হচ্ছে সেখানকার মেন একটা সিটি বা আমরা ক্যাপিটাল বলতে পারি। তো সেখানে একটা দ্য ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট ফর ম্যাথামেটিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স, ঠিক আছে, এই কম্পিউটার সায়েন্সের এই সংস্থাটা, এই অর্গানাইজেশনটা ওখানে আছে। এই অর্গানাইজেশনটাই অ্যাকচুয়ালি এই পাইথন তৈরি করা হয়েছিল এই অর্গানাইজেশন থেকে, ঠিক আছে। তো সিডাব্লিউআই একে বলা হয়। সিডাব্লিউআই অ্যাকচুয়ালি ডাচ একটা ল্যাঙ্গুয়েজ। ডাচ ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে, এই ডাচ ল্যাঙ্গুয়েজে এই সিডাব্লিউআইকে বলছে সেন্ট্রিয়াম। এটা আমি উচ্চারণ একদম করতে পারি না, তোমরা তোমাদের মতো করে নেবে, ঠিক আছে। ইনফরমেটিকা, ঠিক আছে। তো এইটাকে আমরা ইংলিশে বলছি হচ্ছে ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট ফর ম্যাথামেটিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স। এটাই অ্যাকচুয়ালি বার্থ প্লেস অফ পাইথন, ঠিক আছে। কেমন দেখতে আমরা এখানে একবার দেখেছি, দেখো এরকম এই জায়গাটা দেখতে, রাইট। আচ্ছা, লোগো কি? লোগো পাইথনের হচ্ছে দুটো স্নেকের মতো, একটা এরকম আর একটা হচ্ছে এরকম, ঠিক আছে। এই দুটো স্নেকের মতো, আবার একটা চোখ মতো দিয়ে দেওয়া হয়েছে লোগোতে। তো এটা হচ্ছে লোগো। এই লোগোটা দেখলে আমরা কিন্তু পাইথন না লেখা থাকলেও পাইথন ব্যাপারটা বুঝে যায়, ঠিক আছে। তবে মজার কথা হচ্ছে যে লোগো স্নেকের মতো থাকুক, তবে পাইথন কথাটা কিন্তু কখনোই আসেনি কোথা থেকে, এই সাপ থেকে বা স্নেকের নাম থেকে, মানে পাইথন স্নেক থেকে। এটা এসেছিল ব্রিটিশ কমেডি শো মন্টি পাইথনস ফ্লাইং সার্কাস বলে একটা প্রোগ্রাম থেকে, যেটা বিবিসিতে প্রোগ্রামটা হতো 1969, 1973, এছাড়াও আরও পরে হয়েছে। তো এই ফেমাস সার্কাসটা থেকেই নাম এসেছিল হচ্ছে পাইথনের। এবার কেন এই নামটা পাইথন দিয়েছিল? কারণ গুইডো ভন রজুম চাইতেন যে তার যে ডেভেলপমেন্ট, তার যে সৃষ্টি, সেটা নাম একটা খুব মজার কিছু নাম হোক, মানুষ সেটা জানতে পারে, মানুষ সেটা মনে রাখতে পারে খুব সহজে। তো তিনি যখন এই নামটা পাইথনের নামটা তিনি ওখান থেকে দেন, কারণ হচ্ছে যে এই শোটা খুব পপুলার ছিল, এই শোটা তিনি দেখতেও ভালোবাসতেন। তো সেই ক্ষেত্রে থেকে তিনি এটার নাম তিনি দিয়েছিলেন, ঠিক আছে। তো দিস ইজ দ্য ফেমাস ব্রিটিশ কমেডি শো ফ্রম হুইচ গুইডো ভন রজুম চুজ দ্য নেম পাইথন ফর হিজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, রাইট। এইবার আমরা একটুখানি দেখে নিই, তাহলে আমরা রিলেট করতে পারবো। এরকম এই পাইথন সার্কাস যে প্রোগ্রামটা ছিল, সেই সার্কাসটার আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এরকমভাবে অ্যাড করা হতো। এছাড়াও তাদের যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারগুলো তাদের ছিল কমেডিয়ান ক্যারেক্টার, ঠিক আছে। তো এটা আমরা একটু রিলেট করার জন্য এই স্লাইডে রেখেছি, যাতে এই পুরো বিষয়টাকে বোঝা যায়। এইবার আমরা চলে আসি ওয়াই লার্ন পাইথন, আমরা কেন পাইথনকে শিখব, ঠিক আছে। এবার প্রথমত আমরা এই আলোচনা করতে করতে জেনে ফেলেছি যে ইজি টু রিড অ্যান্ড রাইট। অবশ্যই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা খুব সহজে রিড করা যায় এবং খুব সহজে রাইট করা যায়। বিগিনার ফ্রেন্ডলি, মানে যারা প্রথম শিখছে তাদের জন্য খুব ভালো একটা ল্যাঙ্গুয়েজ, ইউজ ওয়ার্ল্ড ওয়াইড, সারা পৃথিবী জুড়ে ইউজ হয়। সুতরাং তুমি যদি এখানে ইন্ডিয়াতে বসে শেখো, তুমি যদি ইউকেতে যাও বা তুমি যদি ইউএসএতে যাও, তুমি এই ল্যাঙ্গুয়েজটা দিয়ে বিভিন্ন সফটওয়্যার তৈরি করতে পারো, বিভিন্ন কাজও পেতে পারো। এই কারণে এই ল্যাঙ্গুয়েজটা অবশ্যই ফেমাস। এছাড়াও আমরা যেটা এখন দেখব সেটা হচ্ছে পাওয়ারফুল অ্যান্ড ভার্সেটাইল। ভার্সেটাইল মানে হচ্ছে বহুমুখী, মানে
অনেক দিক রয়েছে এই পাইথন ল্যাঙ্গুয়েজটার, অনেক দিক রয়েছে যে দিকে ও কাজ করে। একটু আগে আমরা সেটা আলোচনা করেছি। এবার এখানে একটু দিকগুলো আমরা দেখে নেব কোন কোন জায়গায় এরা কাজ করতে পারে। ডেস্কটপ সফটওয়্যার, মানে যেখানে ইন্টারনেট নেই, শুধুমাত্র ডেস্কটপে সফটওয়্যার চলবে, এরকম আমরা অনেক সফটওয়্যার চালাই, যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, পেইন্ট, এছাড়া ইনস্টল করে চালাই। নেট দরকার নেই আমাদের শুধুমাত্র ডেস্কটপে চলবে, সেই ধরনের সফটওয়্যারগুলো আমরা তৈরি করতে পারি পাইথনে। ওয়েব ডেভেলপমেন্ট মানে ওয়েবে যে সমস্ত সফটওয়্যার চলে, যেমন আমি যদি তোমাদেরকে এখানে দেখাই যে এই যে অ্যামাজনের একটা সাইট আছে, এই সাইটটাও কিন্তু একটা ওয়েবসাইট, তাহলে এরকম ধরনের ওয়েবসাইট অবশ্যই আমরা ডিজাইন করতে পারবো, আমরা এর মধ্যে প্রোগ্রামিং করতে পারবো, সেটা হচ্ছে পাইথন দিয়ে। মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট মানে মোবাইলের জন্য যে সমস্ত অ্যাপ্লিকেশন সফটওয়্যার হয় সেগুলোকে ডেভেলপ করা যায়। গেম ডেভেলপমেন্ট আমরা করতে পারি। ডেটাবেস প্রোগ্রাম আমরা করতে পারি। ডেটাবেস মানে হচ্ছে এসকিউএল যে আমরা শিখি, সেই ধরনেরই আমরা ডেটাবেসে ডেটা রেখে ডেটাকে সিকিওর করতে পারি। তো সেই ধরনের প্রোগ্রামিং আমরা ডেটাবেসের মধ্যে ডেটাকে রাখা, ফেচ করা, ডেটাবেস থেকে ডেটাকে তুলে নিয়ে আসা, এই ধরনের প্রোগ্রামিং আমরা এখানে করতে পারবো। অ্যাপ্লিকেশনও তৈরি করতে পারবো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, এটা তো আমরা জানি যে এআই এর জন্য পাইথন খুব পপুলার। এছাড়াও এর ক্ষেত্রেও কিছুটা কাজ হয়, বলে একটা ল্যাঙ্গুয়েজ আছে। অটোমেশন, অটোমেটিক কিছু কাজ তৈরি করার জন্য, সেই সমস্ত কোডিং লেখার জন্য অবশ্যই। সায়েন্টিফিক কম্পিউটিং মানে সায়েন্টিফিক কম্পিউটিং অ্যানালিসিস, এই ধরনের কাজের জন্য আমাদের পাইথন ইউজ হয়। তাহলে পাইথনের এই স্লাইডটা আমাদেরকে বলছে যে পাইথন কিন্তু মানে ব্যাপক অর্থে অনেক বিভিন্ন জায়গায়, বিভিন্ন সেক্টরে পাইথন ইউজ করা যেতে পারে। আচ্ছা, রিয়েল লাইফ ইউজে জেনারেলি মোস্টলি ইউজ কোথায় হচ্ছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে হচ্ছে, এআইতে, ডেটা সায়েন্সে হচ্ছে, ওয়েব ডেভেলপমেন্টে হচ্ছে, অটোমেশনে হচ্ছে, গেম ডেভেলপমেন্টে হচ্ছে। এইগুলোতে আমাদের মেনলি কি তৈরি হচ্ছে না, রিয়েল লাইফ ইউজে এখন বর্তমানে ইউজ হচ্ছে বা হয়েছে। আমরা যে ইনস্টাগ্রাম ইউজ করি সেখানেও কিন্তু পাইথনের অনেক কোড আছে, ইউটিউবের ক্ষেত্রেও কিছু রয়েছে, ঠিক আছে? আচ্ছা, ফিচার্স অফ পাইথনের কী ফিচার্স রয়েছে? সিম্পল সিনট্যাক্স, এটা আমরা দেখে নিয়েছি আগের দিন, আমরা যখন প্রোগ্রামিং করছিলাম খুব সহজে সিনট্যাক্স মানে গ্রামারটা কীভাবে পাইথন লেখে তার গ্রামারটা তৈরি হচ্ছিল। ইজি টু লার্ন, খুব ইজি, শেখাটা খুব ইজি, মানে একটুখানি বলে দিলে জিনিসটা আমরা শিখে যেতে পারি, ঠিক আছে? নিজেরা একটু লজিক্যাল জায়গা, একটু ম্যাথামেটিক্যাল জায়গা জেনে রাখলে আমরা কিন্তু কোডিংটা খুব সহজে শিখতে পারি। সি বা জাভার মতো এরকম কমপ্লেক্স কিছু কোড, কিছু ফিচার্স, এগুলোকে আমাকে লিখতে হয় না। ওপেন সোর্স মানে হচ্ছে যখন আমরা এই পাইথন ল্যাঙ্গুয়েজে কোনো সফটওয়্যার বানাবো, তখন সফটওয়্যারটা তো ক্লায়েন্টকে দেবই, তার সাথে সাথে তার কোডটাও চলে যাবে। ফলে কোডটা গেলে কী হবে, সে কোডটাকে সে চাইলে চেঞ্জ করতে পারে, পরবর্তীকালে অন্য কাউকে দিয়ে সেটা কাজও করাতে পারে, রাইট? ওকে, আচ্ছা, এখানে কেউ এসছে, আমি একটু নিয়ে নিই তাকে। ইন্দ্রাণী, এত দেরি কেন? ইন্দ্রাণী, হ্যালো। হ্যাঁ, দেরি কি ভুলে গেছিলি? আচ্ছা, আমি রেকর্ডেডটা দেখে নিবি অবশ্যই, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তো আমরা তো চলে আসছি, তাহলে ওপেন সোর্স আমরা বুঝলাম। ওপেন সোর্স মানে আমরা একটা জিনিস বুঝলাম, আমরা একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা আমরা দিয়ে দিচ্ছি কাকে? আমরা ক্লায়েন্টকে দিচ্ছি। সেই প্রোডাক্টটা ক্লায়েন্ট কি করতে পারছে না, যে কোডগুলো লেখা রয়েছে সেই কোডগুলোকেও ওর কাছে চলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই কোডগুলো চেঞ্জ করে ও আরেকটা নতুন ধরনের প্রোডাক্টও কিন্তু তৈরি করতে পারে। ও যদি চায়, নিজে কোড জানলে ভালো, যদি নিজে কোড না জানে কাউকে হায়ার করে নিয়েও চেঞ্জ করতে পারে। সুতরাং যে পার্সন এটাকে দিল সেই পার্সনের ওপরই কিন্তু, বা যে কোম্পানি দিল সেই কোম্পানির উপরই তাকে ভরসা করতে হচ্ছে না। এটা ওপেন সোর্সের একটা ফান্ডা, ঠিক আছে? এটা ওপেন সোর্স একটা ল্যাঙ্গুয়েজ। প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে কোনো একটা সফটওয়্যার উইন্ডোজে চলছিল, সেই সফটওয়্যারটাকেই কিন্তু আমরা আবার আমরা অ্যান্ড্রয়েডে চালাতে পারবো। আমরা যদি চাই সেটাকে আমরা ম্যাকিনটোসে চালাতে পারবো। ম্যাক মানে হচ্ছে অ্যাপেলের মেশিনে, ঠিক আছে? তাহলে এই ধরনের আমরা কি করতে পারি না, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, যে কোনো প্ল্যাটফর্ম, যে কোনো অপারেটিং সিস্টেমে আমরা এই ওর যে প্রোগ্রাম, যা ওর প্রোডাক্টটা, পাইথনে তৈরি করা প্রোডাক্ট আমরা চালাতে পারবো। অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট, অবজেক্ট ওরিয়েন্টেড মানে আমরা জানি ক্লাস, অবজেক্ট, এই যে কনসেপ্ট, এই পুরো কনসেপ্টটা আমরা
পাইথনে খুব ভালো মতো পেয়ে থাকি। লার্জ কমিউনিটি সাপোর্ট মানে একটা হিউজ সাপোর্ট, কোনো যদি দরকার পড়ে আমাদের কিছু জানার, আমরা কোনোভাবে হেল্প চাইছি কোনো একটা সফটওয়্যার তৈরি করতে, এই কমিউনিটি সাপোর্টটা আমরা পেয়ে যাব। হিউজ লাইব্রেরি কালেকশন, এটা আমরা জানি যে আমরা যদি চাই যে এআই এর ওপর কিছু কাজ করব, তাহলে আমরা অবশ্যই এআই এর জন্য যে সফটওয়্যার দরকার সেটা, আমরা ইমেজ প্রসেসিং নিয়ে কিছু কাজ করব, তাহলে তার জন্য কিছু ফাংশনস আলাদা করে রয়েছে। আমরা যদি চাই যে আমরা ফটোগ্রাফি নিয়ে কিছু কাজ করব, তাহলে সেটা আলাদা রকম ফাংশন কিছু রয়েছে। আমরা চাইছি ডেটা অ্যানালিসিস নিয়ে, নিউমেরিক্যাল কিছু ডেটা নিয়ে, গ্রাফ নিয়ে কাজ করব, তাহলে তার জন্য আলাদা রকম ফাংশনস রয়েছে। তার মানে হিউজ লাইব্রেরি রয়েছে। লাইব্রেরি থাকার ফলে কি হচ্ছে, আমরা খুব তাড়াতাড়ি প্রোগ্রামিংটা দিয়ে সফটওয়্যার বা অ্যানালিসিস যে কোনো কাজ করে নিতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা একটু চলে আসি রাইটিংয়ে মানে আমরা পাইথন যদি প্রিন্ট করতে চাই কোনো ডকুমেন্ট, তাহলে শুধু প্রিন্ট করে দিলেই আমরা কিন্তু লিখতে পারবো, রাইট? এটা কেমন হবে সেটা আমরা একটু দেখি। আমরা অলরেডি জানি, তবু আমরা একবার দেখি। দেখো, প্রিন্ট, ঠিক আছে, প্রিন্ট কম্পিউটার উইথ দেবাশিস স্যার, ওকে, কম্পিউটার উইথ দেবাশিস স্যার, এটাকে যদি আমি লিখি তাহলে কি হচ্ছে, এটা লিখলে এটা হচ্ছে কম্পিউটার উইথ দেবাশিস স্যার, আমরা সহজে প্রিন্ট হয়ে গেল। এই প্রিন্ট সিতে জাভাতে করতে গেলে আমাকে আরও হয়তো 10টা লাইন লিখতে হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে জাস্ট একটা লাইন প্রিন্ট লিখে দিলেই এটা একটা স্ট্যান্ডার্ড আউটপুট ফাংশন, যেটা সরাসরি কোথায় প্রিন্ট করছে না, প্রিন্ট করছে হচ্ছে মনিটরে। ঠিক আছে, তাহলে মনিটরে আমরা প্রিন্ট করছি এটা, রাইট? ওকে, স্যার এখানে আপনি বলেছিলেন স্টার্টিং এ যে পাইথন একটা ইন্টারপ্রেটার ইউজ করে মেশিন, যে কোডটা আমরা লিখছি সেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সফর্ম করার জন্য। তো এর বেসে মেশিন ল্যাঙ্গুয়েজের কোডটা কি বাইনারি ডিজিটস এর মধ্যে কনভার্ট করে পরে ইউজ করে কম্পিউটার, নাকি অন্য কিছু আছে? দেখো, এটা ভালো কোয়েশ্চেন যে আমরা যখন কম্পিউটার, আমি এইভাবে বোঝানোর জন্য কম্পিউটার বলতে গেলে এভাবে আমরা বোঝাচ্ছি, যদিও এটা কম্পিউটার নয়, আমরা সেটা ভালো করে এখানে সবাই জানি, কিন্তু আমরা একে ডিটেক্ট করার জন্য এইভাবে কম্পিউটার বোঝাচ্ছি, এবং আমরা একটা জায়গায় কোড লিখেছি, সেই কোডটা যখন কম্পিউটার অ্যানালিসিস করছে তখন এটা অবশ্যই আমরা এখানে বলি 0 and 1 মানে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করছে। এটা পার্শিয়ালি রাইট বলে আমি বলি। কারণ হচ্ছে যে যদি তুমি সঠিকভাবে জানতে চাও, তাহলে আলটিমেট হচ্ছে একটা ভোল্টেজের যে কম্বিনেশন হয় সেটাই হচ্ছে 0 আর 1। ঠিক আছে, তো আলটিমেট অ্যাকচুয়ালি ভোল্টেজ বা এর কম্বিনেশন, এটাকে আমরা ডিজিটাল লজিকে 0 and 1 এর কম্বিনেশন বলি, এবং খুব সহজে কাউকে বোঝানোর জন্য বা কাউকে বলার জন্য মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজকে জেনারেলি 0-1 এর ভাষা বলা হয়। ঠিক আছে, তো এটাই যদি আমরা জেনে রাখি, তাহলে কি হচ্ছে না, এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে ইংলিশ ওরিয়েন্টেড বা ইংলিশের মতো নিয়ারেস্ট যে ল্যাঙ্গুয়েজে কোডিং লিখছি, সেই কোডিংটাকে দিয়ে আমরা কনভার্ট করছি ইন্টারপ্রেটার দিয়ে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে। সেই মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি 0-1 এর ভাষা হিসেবে আমরা প্রিলিমিনারিভাবে ধরতে পারি। ঠিক আছে, ওকে স্যার, ওকে। এখানে কি থাকবে, পোর্ট আইডি থাকবে, কোন পোর্টে কাজ হবে, আউটপুট স্ক্রিনে এর কোন পোর্টে গিয়ে ওটা হিট করবে, কোন পোর্টে গিয়ে প্রিন্ট করবে, কোন পোর্ট থেকে ইনপুট নেবে, এটা সম্পূর্ণভাবে এই মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজই কন্ট্রোল করে। ঠিক আছে, আচ্ছা, এইবার বলছে পাইথন অ্যালাউজ আস টু সলভ প্রবলেম ইউজিং ফিউয়ার লাইনস অফ কোড। খুব কম মানে কোড দিয়ে আমরা এটাকে ম্যানেজ করতে পারি। আচ্ছা, এবার অ্যাপ্লিকেশন অফ পাইথন আমরা অনেকটাই জেনে গেছি, কিন্তু ডাইরেক্ট অ্যাপ্লিকেশনগুলো এখন আমরা জানবো যে পার্টিকুলার কোন কোন সফটওয়্যারে কোন কোন অ্যাপ্লিকেশনে এগুলো ইউজ হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে চ্যাট জিপিটি আমরা সবাই এটাকে ইউজ করি। ঠিক আছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে যে সমস্ত অ্যাসিস্ট্যান্টসগুলো আমরা ভার্চুয়ালি ইউজ করি, যেমন গুগলের কাছ থেকে আমরা বিভিন্ন অ্যাসিস্ট্যান্স নিই, এই ধরনের বিভিন্ন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সের জন্য আমাদের কি হচ্ছে না, পাইথন প্রোগ্রামিং ইউজ করা হয়। ডেটা সায়েন্সের ক্ষেত্রে ডেটা অ্যানালিসিস, ভিজুয়ালাইজেশন মানে হচ্ছে কোনো একটা ডেটা সেট আছে, সেই ডেটা সেটটাকে গ্রাফে প্লট করার জন্য আমরা ডেটা
সায়েন্সে এই পার্টটা ব্যবহার করি। ওয়েব ডেভেলপমেন্টে আমরা ইউজ করি। ওয়েব ডেভেলপমেন্টে মানে হচ্ছে ওয়েবসাইট, ওয়েব অ্যাপ্লিকেশন, এই ধরনের কাজে আমরা কি করি, ওয়েব ডেভেলপমেন্টে ইউজ করছি। আচ্ছা, সাইবার সিকিউরিটি মানে যখন আমরা কম্পিউটার এবং মোবাইল এই ধরনের ইন্টারনেট এইগুলোকে ইউজ করে যখন কোনো ক্রাইম হয় সেটাকে আমরা বলি সাইবার ক্রাইম। এই সাইবার ক্রাইমকে আটকানোর জন্য আমাদের দরকার পড়ে হচ্ছে সাইবার সিকিউরিটি। এই সাইবার সিকিউরিটি কী দিয়ে তৈরি না, পাইথন দিয়ে বিভিন্ন ধরনের সফটওয়্যার, বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস এইগুলো আমরা তৈরি করতে পারি এবং তৈরি হয়ও। এই সাইবার সিকিউরিটির ক্ষেত্রে রোবোটিক্সের ক্ষেত্রে তো আমরা বললাম, রোবোটিক্সের মাইন্ড বা রোবোটিক্সের যে নলেজ এগুলোকে তৈরি করার জন্য সফটওয়্যারে যে প্রোগ্রামিং অ্যালগরিদম লেখা হয় সেগুলোকে জেনারেলি আমরা পাইথন দিয়ে ডেভেলপ করি, রাইট? আমরা এখানে একটা কোয়েশ্চেন তোমাদের জন্য দিচ্ছি, ক্যান ইউ নেম এনি মোবাইল অ্যাপ ওয়েবসাইটস দ্যাট মে ইউজ পাইথন? ঠিক আছে, এইটা তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা আমাদের কমেন্টে হোক বা যেটাই হোক তোমরা আমাদেরকে জানাবে যে কিসে না মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটে কোথায় কোথায় ইউজ হয়েছে, পার্টিকুলার কোন মোবাইল অ্যাপ কোন ওয়েবসাইটে পাইথন ইউজ হয়েছে। এটা তোমাদের নলেজ বাড়বে, তোমাদের সার্চিং করবে, তোমরা চ্যাট জিপিটিকে ঘাঁটতে পারো, তোমরা গুগল জেমিনাই বা গুগল সার্চ ইঞ্জিন এখান থেকে তোমরা বলতে পারো, পড়াশোনা করতে পারো। ঠিক আছে, এটা একটা কোয়েশ্চেন থাকলো তোমাদের জন্য। এরপরে আমরা চলে আসছি ইনস্টলিং পাইথনের যদি আমি কোড ইনস্টলেশন করতে চাই, কিন্তু এখনকার দিনে অ্যাকচুয়ালি ইনস্টল না করেও পাইথন প্রোগ্রামিং খুব ভালো মতো করা যাবে, সেটাতে আমি আসছি। যদি আমরা পাইথন প্রোগ্রামিং যেখানে করব সেটাকে আমরা বলি আইডিই, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এই আইডিই যদি ইনস্টলেশন করতে হয় তাহলে পাইথনের আমরা এই ওয়েবসাইটটাতে যাব www.python.org এবং এখানে আমরা যাব রান দ্য ইনস্টলেশন রান করব, ডাউনলোড করব, রান করব, চেক যা করার এগুলো আমরা পাথগুলো চেক করে নেবো, ক্লিক ইনস্টলেশন এবং ইনস্টলেশন হয়ে যাবে। এখানে জেনারেলি আইডিয়ালিটা ইনস্টলেশন হবে। এবার আমাদের এখানে আইডিগুলো কি, ঠিক আছে, কোন আইডি, এছাড়া এইটা তো একটা বেসিক ইনস্টলেশন বললাম। এছাড়াও আমরা জুপিটার নোটবুক ইনস্টল করতে পারি, আমরা পাইচাম ইনস্টল করতে পারি, ভিএস কোড ইনস্টল করতে পারি, এরকম ধরনের অনেক আইডি রয়েছে। আইডি কাকে বলে? আইডি হচ্ছে যে একটা এনভায়রনমেন্ট, একটা সফটওয়্যার, যে সফটওয়্যারটাতে আমরা প্রোগ্রামকে লিখতে পারবো, প্রোগ্রামকে রান করতে পারবো, প্রোগ্রামকে এডিটও করতে পারবো। ঠিক আছে, এইগুলোকে আমরা বলি হচ্ছে আইডি, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেখানে আমরা প্রোগ্রামিংটাকে লেখা, প্রোগ্রামিংকে এডিট করা, প্রোগ্রামিংকে রান করা এবং তার আউটপুট দেখা, এই পুরো ব্যাপারটা করতে পারবো। এইবার এই আইডিয়ালি যে আছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং এনভায়রনমেন্ট, এই যে আইডিয়ালি আছে, এই আইডিয়ালিটা বেসিক যারা শিখছে, বেসিক একদম প্রাথমিক তাদের ইউজ করতে পারে, কিন্তু একটু মজা আসবে না, কারণ হচ্ছে এটা ব্ল্যাক স্ক্রিনে জেনারেলি হয়, তো সেক্ষেত্রে এটা অতটা ভালো লাগে না অনেকের, দেখা গেছে। তো এছাড়া ভিএস কোড আমরা ইউজ করতে পারি, খুব ভালো একটা আইডি। পাইচাম প্রফেশনাল ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড এটা আইডি, ঠিক আছে। জুপিটার একটা খুব ভালো আইডি। জুপিটার জেনারেলি জুলিয়া, পাইথন আর এই প্রোগ্রামিংগুলোকে আমরা রান করতে পারি। তো এখানে আমরা জুপিটার নোটবুকে পাইথনকে সিলেক্ট করে আমরা পাইথন প্রোগ্রামিংটা করতে পারি, এবং আমি এটা ইউজ করি এই কারণেই, এটা বেশ মানে আলাদাভাবে সেগমেন্টেশন করা থাকে, তার সাথে সাথে সমস্ত প্রোগ্রাম খুব সুন্দরভাবে রান করতে পারা যায়, বিভিন্ন ফাইল ইনস্টলেশনটা খুব সুবিধা হয়, তো এই কারণে আমি এটা জুপিটারটা ইউজ করি। আর গুগল কোল্যাব, এটাতে কিন্তু তোমরা নিজেরা পাইথন ডাইরেক্ট কোনো ইনস্টলেশন লাগবে না, কিছু হবে না, ডাইরেক্ট ইউজ করতে পারো। এছাড়াও আমি আরেকটা তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখিয়েছি যে কিভাবে তোমরা মোবাইল থেকেও পাইথন প্রোগ্রামিং রান করতে পারো। সুতরাং আমার মতে তোমরা যখন লজিক এবং ম্যাথামেটিক্স শিখছো, সেক্ষেত্রে ইনস্টলেশনের ঝামেলায় না গিয়ে গুগল কোল্যাব বা আমরা প্রোগ্রামাইজ বলে যে ওয়েবসাইটের সফটওয়্যারটা রয়েছে, এটা তোমরা ইউজ করতে পারো। এছাড়া আরও অনেক সফটওয়্যার রয়েছে যেখানে আমরা মোবাইলে আরামসে আমাদের কোডিংটা নলেজ শিখতে পারি। আমরা এখানে বিগিনারদের যারা রয়েছে তাদের ক্ষেত্রে আইডিয়ালি ইউজ করতে বলেছি, তো আইডিয়ালি প্রথম দিকে ইউজ করার পর তারপরে বাকিটা তোমার হচ্ছে যে গ্রাফিক্যাল ইন্টারফেসে চলে আসা বেটার, ঠিক আছে। আর পাইচাম যদি ইউজ করো তাহলে সেটা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড হবে, এবং সেটা পাইথন নিয়ে যদি কোর কাজ করো তাহলে পাইচাম ইউজ করে তোমরা কাজ করতে পারো। আচ্ছা,
এইবার চলে আসি হচ্ছে ফার্স্ট পাইথন প্রোগ্রাম। এবার আমাদের স্লাইড বলছে যে ফার্স্ট পাইথন প্রোগ্রাম আমরা লেখা কী করে করব। তো আমরা এখানে একটা প্রিন্ট বলে একটা বড় সড়ো একটা স্ট্রিং লিখেছি, তো সেটা আমি এখন প্রোগ্রামিংয়ে দেখাবো। তো অলরেডি আমি এখানে একটা প্রোগ্রামিংয়ে দেখিয়েছি যে প্রিন্ট কিভাবে লিখতে হয়। প্রিন্ট এবং দুটো ডবল ইনভার্টেড কমাতে যদি আমি লিখি তাহলে এটা অবশ্যই একটা স্ট্রিং প্রিন্ট করেছে। আমরা যদি এখানে স্ট্রিং প্রিন্ট করতে না চাই, শুধু নিউমেরিক ভ্যালু প্রিন্ট করতে চাই, তাহলে আমরা কিন্তু অবশ্যই এখানে একটা ভ্যালু লিখে দিলাম। তাহলে কি হলো না, নিউমেরিক ভ্যালুটা প্রিন্ট করলো। তাহলে প্রিন্ট 100, সেখানে কোনো ডবল ইনভার্টেড দেওয়া হলো না। তো ডবল ইনভার্টেড আমরা যদি দিই তাহলে এটা একটা স্ট্রিং 100 প্রিন্ট করলো। এইবারে যদি আমি এটা একটা সিঙ্গেল ইনভাইটেড মধ্যেও রাখি তাহলেও অবশ্যই এটা একটা স্ট্রিং প্রিন্ট করবে। ঠিক আছে, যেমন আমি এখানে একটা কোড লিখছি যে দেবাশিস স্যার 9232441317 ফোন নাম্বার আমি সিঙ্গেল কোটে রাখলাম। সিঙ্গেল কোটে রাখলেও প্রিন্ট হবে স্ট্রিং হিসেবে। আবার আমি এখানে আমার হাত পড়ে গেল, ডাবল ইনভাইটেড ডাবল ইনভাইটেড ডাবল ইনভাইটেড আমরা এটা রাখলাম এবং এটাতেও আমাদের কিন্তু প্রিন্ট হলো। আবার আমরা ট্রিপল ইনভাইটেডেও আমরা কিন্তু রাখতে পারি। ঠিক আছে, দেখো এটা। এইবার এটার কি ইম্পর্টেন্সি দেখো, এটা আমি মাল্টি লাইন কমেন্ট যদি করতে চাই, যদিও আমার এখানে একটু প্রবলেম দেবে, হ্যাঁ, মাল্টি লাইন যদি আমি কোনো স্ট্রিং প্রিন্ট করতে চাই আমি একটু ভ্যারিয়েবল দিয়ে করে দেখাই তাহলে সুবিধা হবে। ঠিক আছে, k ইজ ইকুয়াল টু ভি। ঠিক আছে, এখানে আমি কে দিলাম, এখানে আমি মাল্টি লাইন দিয়ে দিলাম। মাল্টি লাইন মানে হচ্ছে ফার্স্ট লাইন সেকেন্ড লাইন। ঠিক আছে, দেখো এইটা প্রিন্ট করে দিয়েছে, রাইট, প্রিন্ট হয়েছে। এইবার আমরা দেখো এইখানে যদি তুমি বলো স্যার মাল্টি লাইন প্রিন্ট করব কিন্তু আমি ডবল ইনভাইটেড দেবো, ঠিক আছে, ডবল ইনভাইটেড দেবো, তাহলে কিন্তু এখনই প্রিন্ট হবে না। ঠিক আছে, হলো না। ঠিক আছে, তুমি বলবে সিঙ্গেল ইনভাইটেড দেবো, দেখো সিঙ্গেল ইনভাইটেড দিয়ে সিঙ্গেল ইনভাইটেড দেবো, হবে না। ঠিক আছে, ওকে, সিঙ্গেল ইনভার্টেডও হবে না। একমাত্র মাল্টি লাইন মানে অনেকগুলো লাইনকে একটা প্যারাগ্রাফকে প্রিন্ট করতে গেলে আমাদের ইনভার্টেড 3টে দিতে হবে। ঠিক আছে, ওকে, বোঝা গেছে আশা করি, রাইট। এইবার আমরা চলে আসবো হচ্ছে আবার স্লাইডে আমরা এই পোর্শনটা জেনে গেছি, এটাও জেনে গেছি। ঠিক আছে, আচ্ছা, এখানে আমরা প্রিন্টের এক্সাম্পল এই যে এটা আমি এক্ষুনি দেখালাম। আচ্ছা, এই পোর্শনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই স্টাইলে প্রিন্ট করা মানে একটা কোনো আইডেন্টিফায়ার থাকবে এবং তার সঙ্গে তার একটা ভ্যালু প্রিন্ট করবে। সেটা কিভাবে হবে, তো সেটা পাইথনে আমরা এইভাবে প্রিন্ট করতে পারি যে আমরা একটা ছোট্ট প্রোগ্রাম করেই দেখাচ্ছি। ধরে নাও a ইজ ইকুয়াল টু 5, b ইজ ইকুয়াল টু 6। ঠিক আছে, এবার s ইজ ইকুয়াল টু a প্লাস b। তো প্রিন্ট সাম ইজ ইকুয়াল টু, আমরা এই ফরম্যাটে প্রিন্ট করলাম এসকে। ঠিক আছে, তাহলে কি দেয় দেখি, সাম ইজ ইকুয়াল টু 11, রাইট, সাম ইজ ইকুয়াল টু। যদি বলতে যে স্যার এটা দেবো না, ওকে, কোনো অসুবিধা নেই, এটাকে আমরা জাস্ট 11 প্রিন্ট হবে, কোনো কিছু করবে না। ঠিক আছে, কিন্তু যদি আমরা এটাকে দিই তাহলে আমরা কিন্তু কী পাবো, সাম ইজ ইকুয়াল টু 11। এই ফরম্যাটে আমরা প্রিন্ট করতে পারি। বলো স্যার, আমার একটা ডাউট হচ্ছে যে হ্যাঁ, দুটো প্রোগ্রামকে সেপারেট করব কিরকম ভাবে? দুটো প্রোগ্রামকে সেপারেট মানে ধরো সাম অফ 2 নাম্বার অ্যান্ড হ্যাঁ, ওই আগের প্রিন্টটা আর এই সামের মানে দুটো প্রোগ্রামের আউটপুট একসঙ্গে চলে আসছে। কোথায় একসঙ্গে চলে আসছে, একসাথে তো আসছে না। এই যে আমি এটাকে আগে অ্যাক্টিভ করেছি, এটাকে অ্যাক্টিভ করলাম, তখন এটা আসছে। মানে অ্যাক্টিভটা করব কিরকম ভাবে সেটা বুঝতে পারছি। অ্যাক্টিভ এটা তো একটা আইডির কাজ, মানে এই আইডিটা এইভাবে আছে।
আমরা যখন আইডিয়ালিতে প্রোগ্রাম করব তখন দেখব যে আলাদাভাবেই আসবে, মানে আলাদাভাবে একটা ফাইল তৈরি হলো, সেটাকে রান করলাম, সেটা পেলাম, আবার আরেকটা আলাদাভাবে তৈরি হলো। আর এইখানে তুই মানে যেটা বলতে চাইছি, একটা স্ক্রিনেই আমি দুটো আউটপুট দেখতে পাচ্ছি, এটা বলছিস তো? হ্যাঁ হ্যাঁ, একটা স্ক্রিনে দুটো আউটপুট দেখতে পাচ্ছি, এটাই তো এর মানে খাসিয়াত, যে এই জন্যই তো আমি কি করতে পারছি, আমি প্রোগ্রামটাকে রেখে দিতে পারছি। যদি কোনো স্টুডেন্ট চায় যে এই প্রোগ্রামগুলো দেখবো, তাহলে আমি সঙ্গে উপরে নিয়ে যেতে পারছি। কিন্তু অন্য আমি আইডিতে গেলে কি হবে, আমাকে আবার ফাইলটা ওপেন করতে হবে, তার একটা হেডেক আছে, ঠিক আছে, তার টাইম আছে। কিন্তু আমার এখানে প্রোগ্রামটা রাখবো, যখন আমি এই ব্লকে প্রোগ্রাম করব, তখন এই ব্লকের সাথে এর কোনো অ্যাটাচ নেই। বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ ওকে, ঠিক আছে। তো আমরা চলে আসি আবার আমাদের স্লাইডে এই জায়গাটা হয়ে গেছে। এইবার আমরা চলে আসব ইনপুট। আমরা কি শিখলাম, আমরা একটা ইনপুট বলে আউটপুট প্রিন্ট ফাংশন বলে শিখলাম। এবার প্রিন্ট ফাংশনটা যেটা শিখলাম, সেই বিষয়টা অ্যাকচুয়ালি আউটপুট ফাংশন মানে কি? আউটপুট ফাংশন মানে আউটপুট ডিভাইসে প্রিন্ট করছিল, মানে এই যে যা লিখছি আমি প্রিন্টের ভেতর, সেটা কি করছে, সব আউটপুট ডিভাইস মানে মনিটর, স্ট্যান্ডার্ড আউটপুট ডিভাইসে ও লিখছে। স্ট্যান্ডার্ড আউটপুট ডিভাইস হচ্ছে মনিটর। সবসময় মনিটরে বাই ডিফল্ট প্রিন্টের ভেতর আমরা যা লিখব সব ও আউটপুট ডিভাইস, স্ট্যান্ডার্ড আউটপুট ডিভাইস মনিটর, সেখানে গিয়ে হিট করবে এবং সেখানে গিয়ে প্রিন্ট করে দেবে। না, আউটপুট ডিভাইস আরও আছে, যেমন হচ্ছে প্লটার আছে, তোমার হচ্ছে যে প্রিন্টার আছে, সেখানে তো যাচ্ছে না, কারণ এই ফাংশনটার পেছনে যে কোডটা চলছে, সেই কোডটা বাই ডিফল্ট স্ক্রিনে বা আউটপুট ডিভাইস মনিটরে গিয়ে হিট করবে এবং মনিটরে গিয়ে ফাংশনিং করবে, এটাই ওর কাছে বলা রয়েছে, তার জন্যই এটা এই কাজটা করছে। সুতরাং এটা একটা স্ট্যান্ডার্ড আউটপুট ফাংশন, ঠিক আছে। এইবার আমরা স্ট্যান্ডার্ড ইনপুট ফাংশন দেবো, কিন্তু স্ট্যান্ডার্ড ইনপুট ফাংশন দেখতে গেলে আমরা ইনপুট ডিভাইস, ইনপুট যন্ত্র বুঝতে হবে কোনটা। ইনপুট যন্ত্র তো অনেক হয়, যেমন হচ্ছে মাউস হয়, কিবোর্ড হয়, MICR হয়, OCR হয়, লাইট পেন হয়। কিন্তু তাহলে কোথা থেকে ইনপুট নেবে? আমাদের জেনারেল এই পাইথনের যে ইনপুট ফাংশন ইনপুট নেবে হচ্ছে, আমরা দেখি কিবোর্ড থেকে নেবে, কারণ কিবোর্ড হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ইনপুট ফাংশন। তাহলে A ইজ ইকুয়াল টু ইনপুট, আচ্ছা ইন্ট আমি লিখবো না, কারণ আমরা ইনপুট ফাংশন শিখছি, আমরা শুধু ইনপুট লিখব। ইনপুট এন্টার ভ্যালু বলে আমি শুধু লিখলাম, ঠিক আছে, ভ্যালু, ঠিক আছে। এইবার কি করছি, প্রিন্ট এ দিলাম, ঠিক আছে। তাহলে কি হচ্ছে না, এন্টার ভ্যালু বললাম এবং ভ্যালুর পরে আমি প্রিন্ট এ করলাম। এইটাকে আমি চালাবো, চালিয়ে দেখি কি হয়। আমাকে এখানে বলছে ভ্যালু, আমি ভ্যালু দিতে পারি, 5 দিতে পারি, 5ও লিখলাম। আবার আমি দিতে পারি দেবাশিস স্যার বলেও লিখতে পারি, ঠিক আছে, ওকে, সরি, আরে আমি বারবার স্যার, ওকে, আমি এন্টার দেওয়ার বদলে আমি রান করিয়ে দিচ্ছিলাম, ঠিক আছে। তো এন্টার ভ্যালু দেবাশিস স্যার বলে দিলাম, তাহলে দেবাশিস স্যার এখানে কি হলো না, আমাদের আউটপুটে এলো। তার মানে দেখো, এই জাস্ট একটা ভ্যালু, যেটাকে ইন্টিজারও নিচ্ছি আমরা, আবার স্ট্রিংও নিচ্ছি, মানে দেবাশিস স্যার তো একটা স্ট্রিং, এটা তো আমরা জেনে গেছি, মানে অনেকগুলো ক্যারেক্টার, ঠিক আছে। আবার একটা নাম্বার, সেটা তো নাম্বার, ঠিক আছে। আবার যদি আমি এটাকে চালাই, যদি আমি নিই হচ্ছে সাপোজ ক্যাপিটালে, তাহলেও ও কিন্তু প্রিন্ট করে আমাকে দেবে, তার মানে ক্যারেক্টারও নিচ্ছে। কিন্তু এখানে একটা বিষয় আছে, বিষয়টা কি, খুব ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে। সেটা হচ্ছে যে আমি একটু তোমাদেরকে টাইপ করে দেখাচ্ছি, যে প্রিন্ট TYP টাইপ এ, ঠিক আছে, এ মানে এই যে এটা প্রিন্ট করছে, এটা কোন টাইপের, ঠিক আছে। আমি এটা একটু নিচে করি, তাহলে তোমাদের ভাবতে সুবিধা হবে, কোনো ভুল ছিল না, একই ব্যাপার দিত। তো এখানে যদি আমরা টাইপ করি, তাহলে কোন ডেটা টাইপের ডেটা আমরা প্রিন্ট করছি অ্যাকচুয়ালি, এবার দেখি। কারণ আমরা দেখে নিলাম এখানে নাম্বার নিচ্ছে, একটা ক্যারেক্টার নিচ্ছে, মাল্টিপল ক্যারেক্টার মানে স্ট্রিং নিচ্ছে। তো আমরা এটা চালালাম, আমাকে একটা ভ্যালু নিতে বলেছে, আমি একটা ভ্যালু নিলাম 5 একটা নিউমেরিক নাম্বার, এটা ইন্টিজার হিসেবে নেওয়া উচিত, কিন্তু দেখি কোন নাম্বারে এটা ইনপুট নিচ্ছে। না, দেখো আমরা এখানে কি নিচ্ছি না, স্ট্রিং নিচ্ছি, স্ট্রিং, ঠিক আছে। কি হচ্ছে এখানে, স্ট্রিং প্রিন্ট করছে, রাইট, এখানে স্ট্রিং প্রিন্ট করছে। তার মানে আমরা যখন 5 নিচ্ছি নিউমেরিক ভ্যালু, কিন্তু ওটা স্ট্রিং হিসেবে নিচ্ছে। তার মানে ইনপুট ফাংশন
বাই ডিফল্ট অবশ্যই স্ট্রিং হিসেবে ডেটা নেয়, এটা আমি এখানে তোমাকে বোঝাতে চাইছি। আবার আমি একটু নিই, আমি নিই 5.6 নিলাম, আমরা এখানে দেখো str স্ট্রিং, ঠিক আছে, স্ট্রিং হিসেবেই নিচ্ছে। আবার আমি যদি স্ট্রিং হিসেবে ডেটা নিই যে দেবাশিস স্যার, তাহলে আমি কি পাচ্ছি না স্ট্রিং পাচ্ছি। তার মানে বাই ডিফল্ট সবই স্ট্রিং নেচারে আসছে। তার মানে এটা আমরা জানবো ইনপুট ফাংশনটা সবসময় স্ট্রিং নেচারে আসে, রাইট। একে যদি আমি ইন্টিজারে নিতে চাই তাহলে আমরা পরে তো শিখবই, এখন আমি একটু দেখিয়ে দিই। ইন্ট পার্সিং করলাম, একে টাইপ কনভার্সন বলা হয়, ইন্টে নিলাম এবং এইখানে আমি এবার দেখি তো কি আসে। দেখো এখানে আমি যদি নিই হচ্ছে 6, তাহলে ও কিন্তু ইন্টিজার হয়ে গেল, রাইট। তার মানে কোনো একটা ভ্যালু নিলাম, সেই ভ্যালুটা প্রিন্ট করলো এবং বলছে আমাকে এটা কিন্তু তুমি ইন্টিজারে করেছো। কেন? আমি এটা ফোর্সফুলি করে ইনপুট নিয়েছি। এটা আমরা কিন্তু কোন টাইপ কনভার্সন বলবো? এক্সপ্লিসিট টাইপ কনভার্সন। কি বলবো? এক্সপ্লিসিট, কারণ প্রোগ্রামার নির্দিষ্টভাবে একদম দেখিয়ে দিয়েছে যে আমি এটা ইন্টিজারে কনভার্ট করছি, ঠিক আছে। এটাকে এক্সপ্লিসিট কনভার্সন বলা হয়, এটা আমাদের কিন্তু জাভাতেও রয়েছে, রাইট। আচ্ছা, তাহলে আমরা ইনপুট ফাংশনটার কাজ শিখে গেলাম। শুধু ইনপুট লিখলে স্ট্রিং হিসেবে নেবে এবং এই স্ট্রিংটা কোথা থেকে নেবে? সেটা হচ্ছে কিবোর্ড থেকে নেবে, কিবোর্ড ছাড়া অন্য কোনো ডিভাইস থেকে নেবে না, রাইট। আচ্ছা, তাহলে আমরা ইনপুট ফাংশনের মধ্যে থেকে এবার এখানে আমরা দেখো ইনপুট অ্যাকসেপ্ট ডেটা ফ্রম কিবোর্ড, কিবোর্ড থেকে ডেটা নিচ্ছে, ঠিক আছে। ইনপুট অ্যান্ড আউটপুট এক্সাম্পল, মানে ইনপুট এবং আউটপুট একসাথে যদি আমরা এক্সাম্পল নিতে চাই তাহলে কি না, নেমের মধ্যে একটা ইনপুট নেম নিচ্ছে, এখানে একটা ইন্টিজার হিসেবে আমরা নিচ্ছি ডেটা, এবং প্রিন্ট নেমটা প্রিন্ট করছে এবং ইন্টিজার হিসেবে এজটা প্রিন্ট করছে। এই প্রোগ্রামটা আমরা নিজেরা করতে পারি এখানে, ঠিক আছে। আমরা একটু করে একবার দেখাচ্ছি যে ধরে নাও আমি একটা ভ্যারিয়েবল একটু নাম লিখেই নিচ্ছি, তোমাদের সুবিধা হবে। সেটা হচ্ছে নেম বলে লিখলাম, নেম 1 বলে লিখলাম, তাহলে তোমাদের এটা কোনো কিওয়ার্ড নয়, এটা ভ্যারিয়েবল, তুমি যে খুশি লিখতে পারো, এন লিখতে পারো, এ লিখতে পারো, ঠিক আছে। ওকে, আমরা এখানে নেব হচ্ছে ইনপুট। কেন ইনপুট নিলাম? কারণ আমরা স্ট্রিংয়েই নেব নেম, ঠিক আছে। এন্টার ইউর নেম, ঠিক আছে, নেম নিলাম। এবার হচ্ছে এজ, ইন্ট ইনপুট এন্টার your age, right? আচ্ছা, প্রিন্ট নেম 1, যেহেতু ভ্যারিয়েবল নেম 1 ধরেছি আমরা, ঠিক আছে। আর প্রিন্ট এজ, ঠিক আছে। খুব সিম্পলভাবে প্রোগ্রামটা করলাম। দেখো আমি নেম নিচ্ছি হচ্ছে অরবিন্দ রয়, ঠিক আছে। আচ্ছা, এজ নিচ্ছি হচ্ছে 42, ঠিক আছে। দেখো আমাদের এটা প্রিন্ট হয়ে গেল, ঠিক আছে। এখানে যদি আমি আরেকটু স্টাইল দিতাম যে ইওর নেম ইজ, এরকম করতাম, এজ ইজ, এরকম করতাম, তাহলে আরেকটু ভালো লাগতো, ঠিক আছে। তাহলে সুন্দরভাবে প্রিন্টটা দেখানো গেল, ঠিক আছে। ওকে, তো এইভাবে আমরা কিন্তু প্রোগ্রামিংকে লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, এইবার পরের স্লাইডে আমরা চলে আসব। আমরা এখানে ইনপুট এবং আউটপুট কিভাবে কাজ করে একসাথে সেটা আমরা শিখে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, এবারে আসবো কমেন্টস, খুব ইম্পর্টেন্ট। কমেন্টস কি? কমেন্টস হচ্ছে যখন আমরা প্রোগ্রামিং লিখতে লিখতে পাশে কিছু নোটস লিখতে চাইছি, যে প্রোগ্রামিংটা রিড করবে তাতে বুঝতে পারে কেন ইউজ করেছি।
আবার প্রোগ্রামিংটা ইউজ করবে, তাতে আমি বুঝতে পারি সে কেন ইউজ করেছি বা কী ভ্যারিয়েবল ইউজ করেছি, কেন এইটা নেওয়া হয়েছে। এই ধরনের নোটস লেখার জন্য বা প্রোগ্রামিং হেডিং লেখার জন্য আমরা কি করি না কমেন্ট লাইন ইউজ করি, যেটাকে রেম স্টেটমেন্টও বলা হয়। তো সেক্ষেত্রে আমরা এখানে পাইথনে কমেন্ট লিখব কি ওয়েতে, এটা চলে আসি। এই প্রোগ্রামটাকেই ধরি, এই প্রোগ্রামিংটা যদি আমি ধরি তাহলে আমাকে এখানে কমেন্ট লিখছি আমি, ঠিক আছে, বায়োডেটা ধরে নাও বায়োডেটা, ঠিক আছে। এবার এই বায়োডেটা এইটা কিন্তু এক্সিকিউট করবে না। যখন আমি এখানে এক্সিকিউট করছি আমি একটা এমনি ভ্যালু দিচ্ছি, ঠিক আছে, ওকে, দেখো এটা এক্সিকিউট করছে না। এবার যদি তুমি বলো যে হ্যাশটা ছড়িয়ে দেবে, তাহলে কমেন্ট লাইনটা হলো না। এখানে একটা ও কিছু ডেটা বা কিছু একটা কমেন্ট খুঁজতে চাইছে, সেন্ট্যাক্সের মতো কিছু খুঁজতে চাইছে। এইবার খুঁজতে গিয়ে ও প্রথম লাইনে এরার পেয়ে গেল এবং ইন্টারপ্রেটার বলে দিল যে এটা ম্যাচ করছে না আমার সাথে, তুমি এটাকে কিছু চেঞ্জ করো, ঠিক আছে। কিন্তু যখনই আমি হ্যাশ সাইন দিয়ে দিচ্ছি তখন কিন্তু প্রোগ্রামটা আবার রান করে গেল এবং আমার কাছ থেকে ডেটা চাইলো, ঠিক আছে। তার মানে এটা আমি বুঝতে পেরে গেছি, এটা আমি বন্ধ করলাম, এই জন্য এটা এলো, ঠিক আছে, আমি এটা ইনপুট দিলাম না, ওকে। তাহলে হ্যাশ সাইন হচ্ছে একটা সিঙ্গেল লাইন কমেন্ট দেওয়ার জন্য আমরা ইউজ করি, কিন্তু আমরা তো মাল্টি লাইনও কমেন্ট দিতে পারি, ঠিক আছে, মাল্টি লাইন কমেন্ট দিতে পারি। তাহলে মাল্টি লাইন কমেন্ট দেওয়ার জন্য আমরা ইউজ করব হচ্ছে 3টে ইনভাইটেড, রাইট, ওকে। আচ্ছা, কেমন, এটাতেই আমরা মাল্টি লাইন কমেন্ট দেবো, এটাতে দিই মাল্টি লাইন কমেন্ট, ঠিক আছে, এটাতে দিই। তো মাল্টি লাইন কমেন্ট হচ্ছে, দেখো এন্টার ভ্যালু ইন ইন্টিজার ফর্ম, দেখো 3টে দিয়ে দিলাম ইনভাইটেড। তাহলে এবার যদি আমি চাই তাহলে এখানে আমি ভ্যালু দিচ্ছি ইন্টিজার ফর্মে, এই যে, ঠিক আছে। তার মানে আমাকে ভ্যালু দিতে বলেছে, কিন্তু কমেন্টে আমার লেখা আছে ইন্টিজার ফর্মে ভ্যালু দাও। কমেন্ট মানে হচ্ছে এই একই জিনিস, কিন্তু এটা আমার যেহেতু মাল্টি লাইনে আমি দিয়েছি, মানে এরপরে একটা এন্টার আছে, তার জন্য আমি আমার আরেকটা লাইনেও দিতে পারি, কোনো অসুবিধা নেই, তাহলেও রান করবে, ঠিক আছে, তাহলেও রান করবে, এই যে, তাহলেও রান করছে। তার মানে মাল্টি লাইন কমেন্ট দিতে গেলে আমার পাইথনে ইউজ করতে হবে 3টে ইনভাইটেড কমা সেট, ঠিক আছে, ওকে। এটা বোঝা গেছে। এবার আমাকে তোমরা একটু বলবে যে তোমাদের কোনো রকম প্রবলেম আছে কিনা এখানে, জলদি। হ্যালো স্যার, আমার একটা ডাউট আছে। হ্যাঁ বলো। স্যার, আপনি বললেন যে পাইথনকে আমরা ইউজ করি অ্যান্টিভাইরাসের মতন কোড মানে রাইট করার জন্য, হ্যাঁ। দিয়ে ওই অ্যান্টিভাইরাসটাকে আমরা করি মানে কি করতে পারি, একটা, আমরা ওটা দিয়েও তৈরি করতে পারি, হ্যাঁ বলো। তো ওইটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার যে আমরা ওইটার ক্ষেত্রে মানে তৈরি করছি, তো এবারে যখন স্যার ওইটাকে আমি কোনো কম্পিউটারে দেব, তো ওই ক্ষেত্রে কি মানে ওই কোডটার মধ্যেই লেখা থাকে যে গোটা কম্পিউটারের অপারেটিং সিস্টেমের যা প্রোগ্রামটা আছে সেটাকে স্ক্যান করে পরে যে লাইনটাতে এরর আসছে ভাইরাসের কারণে, সেই লাইনটাকে চেঞ্জ করে পরে কারেক্ট লাইন যেটা বসবে সেটা ওইটার ক্ষেত্রে কি লেখা থাকে, নাকি ওইটা আবার আমাদেরকে নিজেদেরকে চেঞ্জ করতে না হবে? না না না, ব্যাপারটা হচ্ছে অ্যান্টিভাইরাসের যে ফরম্যাট, সেটা আমরা ভাইরাস কি হয়, ভাইরাস যখন মেশিন আছে, মেশিনের যখন ভাইরাস ইনপুট হবে তখন তার সফটওয়্যারগুলোকে প্রবলেম করবে, এই সফটওয়্যারকে প্রবলেম করবে। এই সফটওয়্যারকে যখন প্রবলেম করবে তখন সফটওয়্যারের যে ডেটা, সফটওয়্যার বিশেষ করে অপারেটিং সিস্টেম ওএস, এই অপারেটিং সিস্টেমের যে ডিরেক্টরি, এই অপারেটিং সিস্টেমের যে ফাইলস অ্যালোকেশন সিস্টেম বা ফাইল সিস্টেম, এই অপারেটিং সিস্টেমের যে লজিক্যাল ভ্যালুসগুলো সেগুলোকে চেঞ্জ করে দেয়। এইবার যখন ভাইরাস প্রবলেম দিল, আমরা তার আগে অ্যান্টিভাইরাস ইউজ করে রাখি। অ্যান্টিভাইরাস প্রথমত ওকে যে বাইরে থেকে থ্রেটগুলো আসে সেইগুলোকে আটকে দেয়, ঠিক আছে, এবং যেগুলোকে আটকাতে পারে না, যেগুলো ইনপুট হয়ে যায় কোনো কারণে, সেইগুলোকে আবার আমরা ভাইরাস স্ক্যানার দিয়ে স্ক্যান করে নিয়ে সেইখান থেকে আমরা রিকভারি করতে পারি। এবার সব রিকভারি নাও হতে পারে, কারণ ভাইরাস ডেফিনেশন বারবার চেঞ্জ হয়।
ভাইরাস ডেফিনেশন বারবার যখন চেঞ্জ হয় তখন সেই অ্যান্টিভাইরাস সফটওয়্যারটা যদি ডেফিনেশনটা আপডেটেড না হয় বা ও আপডেট না করে তাহলে কিন্তু ওই ভাইরাসের কাজটা কি করেছে সেটাও আইডেন্টিফাই করতে পারবে না, তখন ও চেঞ্জ হবে না, ঠিক আছে। আর যখন ওর এই ভাইরাস ডেফিনেশনটা কি কাজ করে পাইথনের লাইব্রেরিতে, পাইথন বলছি সরি, ওই অ্যান্টিভাইরাসের লাইব্রেরিতে জানা আছে, তখন ও কী করলো, এই কাজটা এটা করে, এই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, এটাকে চেঞ্জ করে দাও, মানে পরিষ্কার অটোমেশনের মতো কাজ। এইটা এই ডেফিনেশন এই সাথে মিলেছে মানে এটাও চেঞ্জ করেছে, এটাকে চেঞ্জ করে দাও, আবারও চিনে গেছে এই ভাইরাসটা এই কাজ করেছে, এটাকে চেঞ্জ করে দাও, এইভাবে চেঞ্জ করতে থাকে। এইবার এই যে চেঞ্জিংয়ের বিষয়টা রয়েছে, এটা যদি কোনো আপডেটেড ভাইরাস অ্যাটাক করে নেয়, তা যেখানে আপডেট হয়নি অ্যান্টিভাইরাসটা, তখন কিন্তু খুঁজে পাবে না। তার মানে সব অ্যান্টিভাইরাস কিন্তু এই পারফর্মটা করতে পারবে না। আর দ্বিতীয় যে কোশ্চেনটা তোর ছিল সেটা হচ্ছে যে এটা আমাদেরকে অ্যান্টিভাইরাস আমরা ওই জন্যই লোড করি যেহেতু আমরা কেউ মানে কোথায় ভ্যালু চেঞ্জ হয়েছে সেই ফাইলে ঢুকে রেজিস্ট্রিতে ঢুকে ভ্যালু চেঞ্জ করতে আমরা পারবো না, সেটা আমরা জানি না বা আমাদের পক্ষে জানাটা সম্ভবও হয় না, এত রেজিস্ট্রি আর রয়েছে, ঠিক আছে। সুতরাং সে অ্যান্টিভাইরাস কী করবে, অটোমেটিক্যালি ওই রেজিস্ট্রিতে ওই ফাইলে ঢুকে ওই অ্যালোকেশনটাকে চেঞ্জ করে দিয়ে মেশিনটাকে আবার মানে সফটওয়্যারটাকে আবার ঠিক করে দেবে। এইটাই হচ্ছে মোটামুটি অ্যান্টিভাইরাসের কাজ। এবার সেইখানে এই যে কোডিং, সেই কোডিংটা ডেভেলপমেন্ট হয় হচ্ছে পাইথনে, খুঁজে বার করা, সেটাকে এক্সিকিউট করা, তারপরে কোন ফাইল চালাবে, এটাকে ফাইল, মানে সেখানে মানে মানে অনেক লাইন অনেক কোড ইউজ করা হয়, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যখন আমরা পাইথন পড়ছি, পাইথনে এই সিকিউরিটি সিস্টেম শুধু অ্যান্টিভাইরাস তো নয়, আরও অনেক কিছু রয়েছে। তো এই ধরনের সিকিউরিটি সিস্টেম ইউজ করা হয় হচ্ছে মানে ডেভেলপ করা হয় পাইথনে, এটাই বলা হয়েছে। পাইথন ছাড়া কি অন্য ল্যাঙ্গুয়েজ হয় না? অন্য ল্যাঙ্গুয়েজেও হয়, পাইথনেও এটা করা হয়। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, এবার হচ্ছে ক্লাস অ্যাক্টিভিটি। আমরা হ্যাঁ বলো স্যার, মাল্টি লাইন কমেন্টটা কি প্রিন্ট স্টেটমেন্টের ঠিক পাশে লিখতে পারি? মাল্টি লাইন কমেন্টটা প্রিন্ট স্টেটমেন্টের পাশে আমরা মাল্টি লাইন কমেন্টটা লিখতে পারি, কিন্তু ও তো একটা এক্সট্রা লাইন নিয়ে রাখবে, তখন দেখতে বাজে লাগবে, বাট লিখতে পারি, কোনো অসুবিধা নেই, কারণ ওটা এক্সিকিউট করবে না। প্রিন্ট স্টেটমেন্টের পাশে আমরা লিখতে পারি, কিন্তু ও তো এইভাবে লাইন করবে না, যখন এন্টার হবে তখন নিচের লাইনে চলে যাবে, রাইট? ঠিক আছে, সেই জন্য আমরা জেনারেলি মাল্টি লাইন কমেন্ট ওপরে যা লেখার লিখে নিয়ে তারপরে ইউজ করি, ঠিক আছে, ওকে। আর যখন আমরা লাইন ওয়াইজ কমেন্ট করি তখন আমরা হ্যাশট্যাগ দিয়ে লাইন ওয়াইজ কমেন্ট করি, মানে এখানে যখন আমরা কোনো কমেন্ট লিখবো, যে নোট একটা, যে নোটটা এক্সিকিউট করবে না ইন্টারপ্রেটার, ঠিক আছে, এড়িয়ে যাবে, স্কিপ করে যাবে। আচ্ছা, এখানে আমাদের একটা অ্যাক্টিভিটির জন্য স্টুডেন্টদের দেওয়া হচ্ছে রাইট আ প্রোগ্রাম টু প্রিন্ট ইওর নেম। তোমার নেম প্রিন্ট করতে পারো, তোমার অ্যাড্রেস প্রিন্ট করতে পারো, তুমি হোয়াট এভার কিছু প্রিন্ট করে আমাদেরকে দেখাবে, ঠিক আছে। এখানে দিয়েছে ওয়েলকাম টু পাইথন প্রোগ্রামিং, এটা তোমাকে প্রিন্ট করতে বলছে, বাট তুমি এটা প্রিন্ট না করে তোমাদের ইউজার ডিফাইন কোনো ডেটা তুমি প্রিন্ট করতে পারো, আমরা অবশ্যই এখানে দেখিয়ে দিয়েছি। টেক ইউর নেম অ্যান্ড রোল নাম্বার অ্যাজ ইনপুট অ্যান্ড ডিসপ্লে ইট, মানে আমরা যেটা দেখালাম সেই রকমভাবে তোমার নেম নেবে, রোল নাম্বার নেবে, তুমি সেটাকে প্রিন্ট করবে, এই প্রোগ্রামটা একবার করে নেবে। আর রাইট এ প্রোগ্রাম ইউজিং কমেন্টস, মানে একটা কমেন্টস দিয়ে তুমি প্রোগ্রাম লিখবে। আমরা বলেছিলাম যে প্রত্যেকটা ক্লাসের পর আমাদের করে 3-4টে করে প্রোগ্রাম থাকবে, একটুখানি এক্সিকিউট করে নেবে। এটা তো তোমরা বুঝতে পারছো, যারা এখানে ক্লাস করছো, আমি যতদূর জানি তোমরা জাভা প্রোগ্রামিং খুব ভালো জানো, তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ যে জাভা সি যেটাই জানো, সেক্ষেত্রে তোমার পাইথনটা কতটা ইজি, 2 লাইন 3টে লাইনে প্রোগ্রাম এক্সিকিউশন হয়ে যাচ্ছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা তাহলে কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে হোয়াট ইজ পাইথন, হিস্ট্রি, পাইথনের কে তৈরি করেছিল, কোথায় মানে নেদারল্যান্ডে যে তৈরি হয়েছিল সেই সিস্টেমটা শিখলাম। সেখান থেকে আমরা শিখলাম হচ্ছে ফিচার্স অফ পাইথন, অ্যাপ্লিকেশন অফ পাইথন, ইনস্টলেশন কিভাবে করব, ইনস্টলেশনের জন্য আলাদা ভিডিও ক্লাস আমার রয়েছে, আইডি ব্যাপারটা কি, প্রিন্ট, ইনপুট আর কমেন্টস কিভাবে আমরা দেব, ঠিক আছে, ওকে। হোমওয়ার্কেও এই ধরনের প্রোগ্রাম আমরা একটু করে নেব। রাইট 5 এক্সাম্পল ইউজিং প্রিন্ট দিয়ে 2-3টে প্রোগ্রাম করবে, 5টা দরকার নেই, ঠিক আছে। রাইট 3 এক্সাম্পলস ইউজিং ইনপুট দিয়েও তোমরা করবে, ইনপুট এবং প্রিন্ট এই দুটোকে একসাথে মার্চ করে করবে। রাইট এ প্রোগ্রাম টু ডিসপ্লে ইউর নেম অ্যান্ড ক্লাস অ্যান্ড স্কুল, এই প্রোগ্রামটা তোমরা অবশ্যই করে নেবে। তাহলে আমাদের ফার্স্ট ডের ক্লাস খুব হালকার ওপর একটা পাইথন কোড কীভাবে লিখতে হয় এবং তার হিস্ট্রি আমরা পুরোটা জানলাম।
আশা করি আমার ক্লাস করিও তোমাদেরকে ভালো লেগেছে এবং আশা করি তোমাদের ক্লাসে সমস্তটা বুঝতে পেরেছো। যদি কোনো এখনও কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে একটুখানি বলো যে তোমাদের কি প্রবলেম রয়েছে, তারপরে আমি তোমাদের সাথে ক্লাসের ডিসকাশন বাকিটা করছি। ইন্দ্রাণী, কিছু প্রবলেম আছে? না স্যার। ফটাফট আমরা মোবাইলে 2-3টে প্রোগ্রাম লিখে নিতে পারবো, 2-3টে প্রোগ্রাম। এখানে তো মানে আমার মনে হয় 20 মিনিট লাগবে না প্রোগ্রামটা লিখতে, ব্যাপারটা বুঝে যাওয়া শুধু। আমি বলিনি এখানে মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে কিচ্ছু, ঠিক আছে? শুধু বুঝে নেওয়া একটু, তাই তো, যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। ঠিক স্যার কম্পিউটারে প্রোগ্রামটা করে তারপর ফোনে ছবি তুলে পাঠিয়ে দেবো তো? পাঠাতে পারো, তুমি করেও রাখতে পারো। আমি হেডেক দেবো না কাউকে, এখানে হেডেক নেই। এখানে আমরা শুধু একটা জায়গায় একটা কনসেপ্ট শিখতে এসেছি এবং এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কীভাবে লেখে সেটাকে হালকা করে শিখলেই হবে। খুব বেশি কিছু আমাদের জানার দরকার নেই। এটা আমরা যখন পরবর্তীকালে এই সাবজেক্টটা নিয়ে পড়বো আমাদের কাছে পুরো ইজি হয়ে থাকবে এবং আমার মনের জোর থাকবে পাইথন ওকে কোনো ব্যাপার না এটা, ঠিক আছে? এই ব্যাপারটার জন্য শিখছি, ঠিক আছে? কারণ পাইথন সবাইকে শিখতে হবে। কেউ বায়োলজি নিয়ে পড়ুক, কেউ হিস্ট্রি নিয়ে পড়ুক, কেউ কম্পিউটার সায়েন্স নিয়ে তো ছেড়েই দাও, অন্যান্য স্যার কেন পাইথন দিয়ে তুমি অনেক কাজ খুব সহজে করে নিতে পারো। তোমাদের এই যে আমাদের 12টা ক্লাসের যে পাইথন ক্লাস চলছে, এখানেই আমি দেখাবো আমি কিভাবে আমার অফিসে আমার স্কুলের কাজগুলো মানে যেখানে আমি চাকরি করি সেখানে আমার কিভাবে কাজগুলোকে আমি উদ্ধার করে দিই। সেখানে আমি 1-2 করে এক্সাম্পল দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোনো জায়গায় তুমি কাজ করো সেখানে তুমি পাইথন দিয়ে খুব সহজে কাজটা করে নিতে পারবে। রাইট? ওকে।